এইভাবে কোন সরকার স্ট্যান্ড নেয় নাই। আপনি আমাকে বলেন ঘন্টা পর ঘন্টা মাজার ভাঙা হয় কি করে? সরকার কি চুরি পরে বসে থাকে? আজ থেকে 5 বছর পর হয়তো আপনার এই চেয়ারে একজন আওয়ামী লীগের নেতা বসে থাকবে, আপনি প্রশ্ন করবেন এবার বিএনপির কি হবে, বিএনপি কি টিকবে? আপনি যদি জুলাইয়ের প্রসঙ্গ তোলেন, আমি কোনো পরিবর্তন দেখছি না। এই সংসদে এবং সংসদের বাইরে ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ। কেন আপনার কাছে মনে হচ্ছে জামাত পোষা বিরোধী দল? নাম নিতে অসুবিধা কেন? এত লজ্জা কিসে? নতুন বউ ইতা সকলে বুঝে, ইতা আমরা বুঝি। বিএনপি এর কোথায় কোথায় আপনার কাছে মনে হয় যে তারা ফেল করছে? কোন জায়গায় পাস করছে আপনি বললে আমি ফেলটা আমার পক্ষে ইজিয়ার হতো। আমি ছাড়া একটা পলিটিশিয়ান মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না। কেন? কাদেরকে খুশি করতে চায় তারা? সেটার জন্য দায় শুধুমাত্র সরকারকে দেওয়া যায় না। আর কাকে দিব বলেন? বলেন আমি দেই। আমরা 9 লাখ কোটি টাকা দিয়ে সরকার পুষবো, আর দায় কাকে দিব বলেন? দেই তাহলে। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন খুব বেশি রাজনীতি নিয়ে আলোচনা নেই, কিন্তু আলোচনা যে বিষয়টি নিয়ে হচ্ছে সেটি হচ্ছে নির্বাচনের পর বাংলাদেশ যে রাজনীতি দেখতে চেয়েছিল, যে উদারনৈতিক রাজনীতির কথা বলা হয়েছিল, যে পরিবর্তিত রাজনীতির কথা বলা হয়েছিল, সেটি উপস্থিত হয়েছে কিনা। বিএনপি সরকার তার 100 দিন পার করেছে। এই 100 দিনে কি কি পরিবর্তন হলো, কোন কোন জায়গায় বড় পরিবর্তন বিএনপি সরকার আনতে পারলো, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলাপ করব। আমাদের সাথে রয়েছেন আরেকজন রাজনীতিবিদ, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি। রুমিন ফারহানা, স্বাগত জানাচ্ছি। এমপি বলার চেয়ে রাজনীতিবিদ বলতে বেশি আরাম লাগে। একদম একদম। আচ্ছা, আপনি কি মেম্বার অফ পার্লামেন্ট বলতে বেশি আগ্রহী, নাকি আসলে রাজনীতিবিদ রুমিন ফারহানা হিসেবে পরিচিত হতে বেশি আগ্রহী? অবশ্যই রাজনীতিবিদ। এবং আমি আমার একটা আলাপে বলেছিলাম যে এমপি বা মন্ত্রী বা যে কোনো পদ, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। এটা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমি একজন ট্রু পলিটিশিয়ান হয়ে উঠতে চাই। আমি যেই বাড়িতে জন্মেছি, বড় হয়েছি, সেই বাড়িটা কোনো এমপি মন্ত্রীর বাড়ি ছিল না কখন। আমার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, আমার কোনো ইয়াবা ব্যবসা নাই, আমার কোনো অস্ত্র ব্যবসা নাই, আমার কোনো আননোন সোর্স অফ ফিশি ইনকাম নাই। আমার কষ্টের পারিবারিক সম্পত্তি বিক্রির টাকা, সুতরাং আমার ঝামেলার টাকা, এবং এই টাকা আমাকে, এতগুলো টাকা আমি খরচ করবো কিনা নির্বাচনে দাঁড়িয়ে, সেটা আমাকে ভাবতে হয়েছে। সো আমি আমার নিজের সঙ্গে মানে অবিশ্রান্তভাবে কথা বলেছি, এবং একটা পর্যায়ে আমি খুব স্থির হয়েছি নিজের সঙ্গে কথা বলে যে এই নির্বাচনে হারা বা জেতা এটা একটা ঘটনা মাত্র, কিন্তু আমার এই লড়াইটা, এটা একটা ছাপ রেখে যাবে কোথাও না কোথাও, কোথাও না কোথাও। সো এই ছাপটা আমি রাখতে চেয়েছি। খুবই চমৎকার ছাপ রাখতে চেয়েছেন, নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে চান। নির্বাচন পার হয়েছে, নতুন সরকারের 100 দিনও পার হয়েছে। একজন রাজনীতিবিদ হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ঠিক কেমন দেখছেন এই 100 দিনের সরকারকে? যে রাজনীতির পরিবর্তনের কথা বলে জুলাই আন্দোলন হলো, আমরা আরেকটা জুলাইয়ের সামনে দাঁড়ানো, কি কি পরিবর্তন হলো? নতুন সরকারকে আপনি কতটা সফল বলতে চান? আপনি যদি জুলাইয়ের প্রসঙ্গ তোলেন, আমি কোনো পরিবর্তন দেখছি না। আমি আপনাকে পরিবর্তনটা তো কিছুটা ধরুন সাবজেক্টিভ ব্যাপার হতে পারে, কারো কাছে মনে হবে পরিবর্তন, কারো কাছে মনে হবে নয়। আমি এটাকে বরং আরেকটু বায়বীয় জায়গা থেকে আরেকটু কংক্রিট জায়গায় আনি। 133টি অধ্যাদেশ, 98 বা 99টি অধ্যাদেশ 2 দিনে পাশ হয়েছে। অর্থাৎ এই ব্যাপারে 300 জন এমপির 1 মিনিট করে কথা বলারও সুযোগ নাই, হয়ে গেল। আর যেই অধ্যাদেশগুলো হলো না, সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অধ্যাদেশ। তাহলে আপনি আমাকে বলেন, এই যে 18 মাস, এটা কিন্তু একটা লম্বা সময়। এই 18 মাসের এই যে এতগুলো কমিশন, এতগুলো রিপোর্ট, এত এত আলোচনা, এত এত চা নাস্তা, এত এত বিকেল, কি পেলাম আমরা? আগের সংসদটা ছিল সেন্টার লেফট লেফট ডমিনেটেড পার্লামেন্ট, এখন সেন্টার রাইট রাইট ডমিনেটেড পার্লামেন্ট। অর্থাৎ আগের পার্লামেন্টেও আপনি যেমন তীক্ষ্ণ ডিসেন্টিং ভয়েস খুঁজতেন,
পেতেন না। এই পার্লামেন্টেও আপনি তীক্ষ্ণ ডিসেন্টিং ভয়েস, এই জন্য আমি তীক্ষ্ণ শব্দটি জুড়ে দিচ্ছি, নট অনলি ডিসেন্টিং ভয়েস, তীক্ষ্ণ ধারালো ডিসেন্টিং ভয়েস তখনও ছিল না, এখনো নাই। তখনও সেটা সকলের পার্লামেন্ট ছিল না, লেফট অ্যান্ড সেন্টার লেফটের পার্লামেন্ট ছিল। এখনো এটা সকলের পার্লামেন্ট নয়, এটি রাইট এবং সেন্টার রাইটের পার্লামেন্ট। তখনও আমি সেখানে ছিলাম একেবারেই মাইনরিটি অফ দি মাইনরিটি, এখনো আমি এখানে মাইনরিটি অফ দি মাইনরিটি। সেই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই রুমিন ফারহানা, 100 দিনের প্রসঙ্গে আবার আসবো। সেটা হচ্ছে যে আপনি প্রায়ই বলছেন যে এই পার্লামেন্ট আসলে 2014-18 সেই পার্লামেন্টের সাথে খুব একটা তফাৎ নাই। তখনও আসলে একটা পোষা বিরোধী দল ছিল, এখন একটি পোষা বিরোধী দল ছিল। কেন আপনার কাছে মনে হচ্ছে জামাত পোষা বিরোধী দল? আপনি না অনেক কিছু সেন্স করবেন। আপনি একটা রুমে ঢুকলে, ধরেন আপনি এই রুমে ঢুকেছেন, আপনি ঢোকার সাথে সাথে আপনি সেন্স করবেন, এটা আপনি বুঝতে পারবেন। এটা এটা আমরা যে কোনো জায়গায় ঢুকি না কেন, যেখানে আমরা যাই না কেন, আমরা কিন্তু সবকিছু যে মুখে বলতে হবে, সবকিছু করিয়ে দিতে হবে তা নয়। আপনি একটা বাড়িতে ঢুকলেন, আপনি ওয়েলকাম না ওয়েলকাম না আপনি ঢুকেই বুঝবেন, একটা পা দিয়ে আপনি বুঝে যাবেন। কিসের থেকে সেন্স হচ্ছে আপনার, মানে কোন কোন ক্রাইটেরিয়া? আমি আপনাকে কয়েকটি উদাহরণ দিই। মিজলস আউটব্রেক বাংলাদেশে ভয়াবহ একটা বিপর্যয়। খুব শক্তভাবে দাঁড়িয়ে কথা বলেছে কারা? আপনি চিন্তা করে দেখুন। কিংবা ধরুন দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিকে পাশে রেখে তেলের দাম বাড়ানো দফায় দফায়, বিদ্যুতের দাম বাড়ানো দফায় দফায়, খুব তীক্ষ্ণ, আমি আবারও শব্দটি বলতে বাধ্য হচ্ছি, তীক্ষ্ণ ধারালো কুসুম কুসুম বিরোধিতা না, তীক্ষ্ণ এবং ধারালো বিরোধিতা আপনি কাদেরকে করতে দেখেছেন? এনসিপির কিছু ইয়াং ছেলে করেছে, আমরা করেছি, আমি করেছি। আপনি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমেরিকার সাথে আমি ছাড়া আর একটা ভয়েসও নিশ্চয়ই পান নাই, তাই না? এবার আসেন আউটসাইড দ্য পার্লামেন্টের দৃশ্য। বনলতা এক্সপ্রেস অত্যন্ত আলোচিত একটি ঘটনা সাম্প্রতিক সময়, আমার এলাকা, আমার ব্রাহ্মণবাড়িয়া। 7 গাড়ি পুলিশ পাঠিয়ে সরকার তার নিজের ছাড়পত্র দেয়া মুভি দেখতে দেয়া হবে না, মানে অ্যাজ ইফ ব্রাহ্মণবাড়ি একটা জঙ্গল, এটা মানে ঢাকা, মানে বাংলাদেশের বাইরে একটা এলাকা। মুভি স্টপ করলো সরকার, যেখানে সরকারের মুভি দেখতে 7 গাড়ি পুলিশ পাঠানো উচিত ছিল, তারা স্টপ করলো। আমি একলা দাঁড়ালাম রাস্তায়, কিছু বাম ঘরানার ছেলে, আমি আর কিছু সাধারণ দর্শক, উৎসাহী জনতা, আমরা দাঁড়ালাম রাস্তায়। পরের দিন ব্রাহ্মণবাড়িতে ছবি হয়েছে, এই মুভি দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িতে। সো আপনি এগুলো বুঝবেন, আপনি না বুঝবার কিছু নাই। আমরা দেখেছি যে বিএনপি এবং জামাত দীর্ঘদিন তারা আসলে বন্ধু, একসাথে আন্দোলনে ছিল, একসাথে সরকার গঠন করেছে এক সময় জোট সরকার হিসেবে। এরপর আমরা দেখলাম এই নির্বাচনের আগে আগে তারা প্রতিপক্ষ হয়ে গেল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই সব বিষয়ে তারা মুখোমুখি অবস্থানে গেল। তারপর আপনার কেন মনে হচ্ছে যে তারা আসলে ঠিক আগের জায়গায় আছে? অবস্থান কই দেখলেন? আমি তো দেখি এই সংসদে এবং সংসদের বাইরে ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ, এরকম, মানে পরস্পরকে বলছে কথা, কিন্তু ঠিক সরাসরি বলছে না, কেমন যেন আকাশকে শুনিয়ে বাতাসকে শুনিয়ে একটু একটু বলছে আর কি। মানে ধরুন বিএনপির লোকজন, মানে সংসদ সদস্যরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, সেটা বলতেই পারে, সেটা জামাতকেই ইন্ডিকেট করে বলছে, এটা কেন মনে হচ্ছে? এটা আমরা ধরে নিচ্ছি। বিএনপি তো মুক্তিযুদ্ধের বিপক্ষের দল নয়, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, ঘোষণা দিয়েছেন। সো বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলতেই পারে, বিএনপি এমপিরা মুক্তিযুদ্ধের কথা বলতেই পারে, সেটা জামাতকেই ধরে বলছে, এটা কেন মনে হচ্ছে? আমি যা ফখরুলের বক্তব্য শুনেছি, আমি একই সাথে সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য শুনেছি, একজন বা অন্য অনেকেও, আসলে আমি প্রত্যেকের নাম যদি না বলি, অন্য অনেকেই একদম সরাসরি তাদের নাম ধরেই বলেছেন যে একটি পক্ষ, একটি দল, এর বাইরে আর কে দল আছে, কোন দল আছে এর বাইরে? হ্যাঁ, তো ওটা বুঝে নিতে হবে কেন? মানে কি নাম বললে কি সম্পর্ক থাকবে না? এখানেই তো সন্দেহ। আমি তো কখনো পার্লামেন্টে কোনো জীবনে বলি নাই একটি দল, আমি বলেছি আওয়ামী লীগ। আমি জীবনেও বলি নাই একটা পক্ষ, আমি বলেছি বিএনপি।
আমি কোনোদিন বলি নাই একটা মত, আমি বলেছি জামাত। নাম নিতে অসুবিধা কেন? এত লজ্জা কিসে? নতুন বউ আর জামাই ভাসুর, আরে সরি জামাত ভাসুর। আমাদের গ্রামে একটা কথা আছে, ইতা সকলে বুঝে, ইতা আমরা বুঝি। তার মানে দিন শেষে আসলে জামাত বিএনপি একই পক্ষ। আপনার কি মনে হয়? আপনি তো সাংবাদিকতা করছেন দীর্ঘ সময়। সাংবাদিক মন্তব্য করতে পারে না, দর্শক, জনগণ। সেটা যদি হয়েই থাকে তাহলে আপনার কাছে এখন যদি মানে আমি জানি না, আপনার এই কথা থেকে আমার একটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যে উগ্রবাদের যে উত্থান আমরা দেখছি, যে যা আমি প্রথমে আপনাকে প্রশ্ন করেছিলাম যে 100 দিন পার হয়েছে একটা সরকারের, ঠিক কোন কোন জায়গায় আপনি সফলতা দেখছেন? আমরা যেটা দেখছি যে উগ্রবাদের উত্থানটা আসলে আমরা মনে করেছিলাম যে একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ধরনের উত্থান হয়েছিল সেটা হয়তো কমে আসবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এর পেছনের কারণ আপনার কাছে কি মনে হয়? এই বন্ধুত্ব? এর পেছনের কারণ হচ্ছে বিএনপি। আচ্ছা, আমি আগে পজিটিভ কিছু বলি, যে আমি 100 দিনের মধ্যে সরকারের কোন উদ্যোগগুলোকে আমার পজিটিভ মনে হয়েছে। সরকার এই যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষক কার্ডের কথা বলছে, ফ্যামিলি ট্রি কার্ডের কথা বলছে, এগুলো ইন্ডিকেট করে যে সরকার সোশ্যাল সেফটি নেটটা বাড়াতে চাইছে। সরকার প্রান্তিক মানুষের কথা অ্যাটলিস্ট মানে তার মাথায় আছে, বা সে তাদের জন্য কিছু করার চিন্তা করছে। দ্যাট ইজ আ গুড সাইন। আমি এই একটা দিককে আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এর বাইরে আপনি যদি বলেন মোটা দাগে 300 দিন খুব বেশি দিন নয়, আবার একেবারে অল্প সময়ও নয়, বিকজ এই সরকারটা নানান রকম মানে দুর্যোগ বাংলাদেশের উপর দিয়ে যাবার পরে সরকারটি এসছে। তো এই সরকারের হানিমুন পিরিয়ড বলে কোনো সময় আছে বলে আমি মনে করি না, থাকা উচিত না। অনেকগুলো জায়গায়, তার মধ্যে দুটো মেইন জায়গা হচ্ছে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা। এই দুটো জায়গা আমার কাছে মনে হচ্ছে একটা সরকারের 50% টাইম, এনার্জি, এফর্ট ডিমান্ড করে, আর বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়, বাকি সব মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র, এই দুটো মন্ত্রণালয় কিন্তু 100% মানে 50% টোটাল টাইমের, টোটাল এফর্টের, টোটাল সব কিছুর 50% দাবি করে। বাংলাদেশ একেবারে একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়ায় আছে। আমাদের একদিকে বিনিয়োগ আসছে না, দেশের ভেতরে বিনিয়োগ হচ্ছে না, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলেন বা লোকাল ইনভেস্টমেন্ট বলেন, বন্ধ, নাই। অটোমেটিক্যালি আমাদের কি হবে? আমাদের কর্মসংস্থান তৈরি হবে না, বেকার বাড়তে থাকবে, এবং সেটা হচ্ছে। কর্মসংস্থানহীন মানুষের সংখ্যা বাড়ছে, দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, বৈষম্য ভয়াবহ রকমের। 10%-এর হাতে জিডিপির 30%, আর একেবারে নিচের 10%-এর হাতে 0.5%। সো এইরকম ডেসপ্যারিটি, এইরকম ভয়ানক বৈষম্য সচরাচর দেখা যায় না, এবং এই বৈষম্য সমাজে অস্থিরতা তৈরি করে। ইকোনমির সাথে কিন্তু ল অ্যান্ড অর্ডার কানেক্টেড। বেকারত্ব যখন বাড়ে, বৈষম্য যখন বাড়ে, অটোমেটিক্যালি সেটা ল অ্যান্ড অর্ডারকে এফেক্ট করবে। সো এই যে ভয়াবহ অবস্থা, রপ্তানি আয় সেভাবে বাড়ে নাই, আমদানি টাকা পাচার বাজে অবস্থা। সো এই সব কিছু মিলায় অবস্থা ভালো না। সো এইরকম জায়গায় মূল্যস্ফীতি আজকে 3.5 বছর ধরে অনেক উপরে, 9-এর কাছে, 9 পয়েন্ট সামথিং বোধহয় এখন। সো ভালো খবর নাই অর্থনীতিতে। অর্থনীতিতে ভালো খবর না থাকলে অটোমেটিক্যালি আনরেস্ট একটা তৈরি হয় সমাজে, অস্থিরতা তৈরি হয়, এবং সেটার একটা সুস্পষ্ট চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন। মানুষের মধ্যে ক্ষোভ, জিঘাংসা এবং এত ডেসপারেট অবস্থা মানুষের, এরকম কিন্তু আগে কখনো দেখি নাই। আপনি দেখেনি 1 মাসে 118, 120, 125 এক এক জায়গায় এক এক পরিসংখ্যান আসতেছে, শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাটাকে খুন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এর মধ্যে আবার আরেক মহল দাবি তুলছে শরিয়া আইন আনতে হবে। আমি এখানে একটু আসি। এই যে ধরেন
এটা কি শুধুমাত্রই আপনি অস্থিরতা বাড়ছে, মানুষের মধ্যে আসলে এক ধরনের জিঘাংসা বাড়ছে সেটাকে দায়ী করবেন? মানে এই ধরনের ধর্ষণ, হত্যা, নারীর উপর সহিংসতা, সেটার পেছনে কি এই অস্থিরতাটা দায়ী, নাকি আর কোনো কারণ আছে আপনার কাছে মনে হয়? সমাজের এই অস্থিরতা তো একদিনে তৈরি হয় না, এটার পিছনে দীর্ঘদিনের নানান রকম বঞ্চনা, ক্ষুব্ধতা, বৈষম্য না পাওয়া, হ্যাভ আর হ্যাভ নটসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হওয়া, আমাদের সমাজে এই যে দীর্ঘ সময় একটা বড় জনগোষ্ঠীকে দ্য আদার বা অপর করে রাখা, এবং এখন আবার সেই আদাররা পাওয়ার পরে তারা আবার আরেক পক্ষকে একেবারে এলিমিনেট করে দেওয়ার যেই চিন্তা, সবকিছু এখানে এফেক্ট করেছে। এবং আপনি যদি এটা নিয়ে কিন্তু একটা মানে রিসার্চ হতে পারে, একটা দীর্ঘ সময় নিয়ে এটা নিয়ে গবেষণা হতে পারে। আমি প্রথম আলোতে কয়েকদিন আগে পড়ছিলাম যে আমাদের রক্তে কিছু মেটেরিয়াল যখন দীর্ঘ সময় বেশি থাকে, লেড, সীসা, আর্সেনিক, আরও একটা ইয়ে ছিল ওখানে, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কেমিক্যাল, যদি 20 বছর বা 25 বছর পর্যন্ত একটা রক্তে, একটা মানব দেহে এগুলোর পরিমাণ বেশি থাকে, সো তার ব্রেইনের যে অংশটা আসলে ইনস্ট্যান্ট ভয়াবহ রিয়াকশন দিতে বাধা দেয় মানুষকে, বরং চিন্তা করে কাজ করতে উৎসাহী বা অনুপ্রাণিত করে, সেই অংশটা আস্তে আস্তে আর কাজ করে না। সো মানুষ হঠাৎ করে আবেগের বশবর্তী হয়। আবেগ বলতে সেটা সবসময় ভালো আবেগ না, মন্দ আবেগও আছে। ভয়াবহ একটা ঘটনা ঘটিয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, খুন করে ফেলে, নৃশংসভাবে অত্যাচার করে একজন আরেকজনের উপরে, বাড়ি ভাঙে, আগুন দেয়, এরকম ভয়াবহ। আমাদের আলাপ অন্যদিকে চলে যাচ্ছে। রুমিন ফারহানা, রাজনীতিবিদের চেয়ে আসলে সমাজবিজ্ঞানী জাতীয় আলাপ চলে যাচ্ছে। আমি একটু রাজনীতির জায়গা আপনাকে ফেরত আনি। সেটা হচ্ছে যে আপনি শুরুতেই বলছিলেন যে জামাত আসলে শক্তভাবে বিরোধী দল হিসেবে দাঁড়াচ্ছে না। সেখানে একটা ঘটনা বলতে গিয়ে আপনি বললেন যে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াতে যে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করার যে ঘটনা ঘটলো, সেখানে বিরোধী দল তার ভূমিকা রাখলো না। কিভাবে জামাত এখানে ভূমিকা রাখবে? কারণ সেখানে তো এই চলচ্চিত্র রাখে নাই, সরকার ভূমিকা রাখে নাই, কিন্তু সে তো প্রতিবাদ করে। সরকার যেটা বন্ধ করলো, সরকার যে মানে বন্ধ সহযোগিতা করলো, দে আর অন দ্য সেম পেজ, তারা তো ভিন্ন মত নয় এই ব্যাপারে, তারা কেন ভূমিকা রাখবে? আমি জামাতের ভূমিকা আশা করিনি। আমি বরং এভাবে বলি ফারানা, যে এখানে সরকারের একটা সুযোগ তৈরি হয়েছিল নিজেকে জামাত থেকে বিচ্ছিন্ন করার, বা তারা যে মানে সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, সিনেমা, গান, এগুলোকে লালন করে, ধারণ করে, অর্থাৎ মধ্যবিত্তের যে কালচার, সেটা যে বিএনপি সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাদের ভোট তো বিএনপি ঘরে গেছে, তাদের ভোট তো জামাতের ঘরে যায় নাই। বিএনপি তো তার সেই ভোটারদেরকেও হতাশ করেছে। আপনি যদি আদর্শগত দিক বাদ দেন, আপনি যদি কেবলমাত্র পলিটিক্যাল পার্টির ভোটের হিসাবের দিকে তাকান, এটাও তো বিএনপির একটা ভুল, যে বিএনপি একটা ভুল বার্তা দিয়েছে তার ভোটারদেরকে। কারণ বিএনপিকে এবার আমি জানি অনেক লিবারাল মানুষ ভোট দিয়েছে। আমি যদি এটাকে নিউ এজের কবির ভাইয়ের মতন বলি, নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু দিয়েছে তো, সেই মানুষগুলো তো হতাশ হয়েছে বিএনপির পারফরমেন্সে। এখানে তো বিএনপি নিজেকে আলাদা করতে পারতো জামাত থেকে। 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়েছে, স্মার্ট গভর্নমেন্ট হলে দেন ব্যবস্থা নিত লোকাল বিএনপির বিরুদ্ধে। কোথায় কোথায় আপনার কাছে মনে হয় যে তারা ফেল করছে? কোন জায়গায় পাস করছে আপনি বললে আমি ফেলটা আমার পক্ষে ইজিয়ার হতো। ওয়েল দেন স্টার্ট। বিএনপি মব বন্ধ করতে পারে নাই, বিএনপি উগ্রপন্থার উত্থান বন্ধ করতে পারছে না, বরং বিএনপি সারেন্ডার করছে। বিএনপি নিজেকে লিবারাল ফোর্সের প্রতিনিধিত্ব করে এই ইমেজ তৈরি করতে পারে নাই 3.5 মাসে। রাদার বিএনপি এখন ট্যাসিট বা দূরবর্তী উগ্রপন্থার একজন ধারক বাহক হিসেবে নিজেকে আবারও পরিচয় দিচ্ছে, প্রমাণ করছে। কিরকম? আমি বলনাথ এক্সপ্রেস নিয়ে তো আমি আমার এলাকা নিয়ে বলবো, বিএনপির উচিত ছিল ওই ফিল্ম সোসাইটির অল্প গুটি কয় ছেলে, তাদেরকে প্রোটেকশন দিয়ে ফিল্ম প্রদর্শনের ব্যবস্থা করা। কারণ এটা তো সরকারের চলচ্চিত্র বোর্ড থেকে অনুমোদিত হয়ে এসছে, তাই না? বিএনপি উল্টো 7 গাড়ি পুলিশ দিয়ে ফিল্ম বন্ধ করছে, একটার পর একটা মাজার ভাঙা হচ্ছে। আমি ছাড়া, আমি আবারও মানে একেবারে আপনি এটাকে ব্র্যাগিং বলেন আর যাই বলেন, আমি ছাড়া একটা পলিটিশিয়ান মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না। কেন? কাদেরকে খুশি করতে চায় তারা? নারীর উপর অবমাননার ক্ষেত্রেও কথা কম বলছে। এগুলো তো একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, আপনি একটার সাথে একটা তো কানেক্টেড, তাই না? আপনি নারী
সংখ্যালঘু, ইন্ডিজিনিয়াস পিপল, মার্জিনালাইজড পিপল, মাজারপন্থী মানুষ, এগুলো তো সব একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। আপনি একজনকে যখন আপনি প্রোটেকশন দিচ্ছেন না বা এক গোষ্ঠীকে যখন প্রোটেকশন দিচ্ছেন না, অটোমেটিক্যালি মেসেজ চলে যাচ্ছে বাকি গোষ্ঠীগুলো আপনার কাছে আর প্রোটেকশন পাবে না। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে মানে এখানে কি আসলে বিএনপিকে একটু সময় দেওয়া দরকার, যে মাত্র 3 মাসের একটা দল আসলে এখনই সেইটাতে মানে এত দ্রুত আসলে তার সাথে তার পক্ষে এত কিছু করা সম্ভব কিনা, এই সময়টুকু কি আসলে দেওয়া উচিত না বিএনপিকে? না, উচিত না। আমি আপনাকে বলেছি, এই শুরুতেই বলেছি, এটার হানিমুন পিরিয়ড বলে কিছু নাই। পানি অনেক দূর গড়িয়ে গেছে, না, অন্তত এই ক্ষেত্রগুলিতে। এই ক্ষেত্রগুলিতেই পানি অনেক দূর গড়িয়ে গেছে। সো এই ক্ষেত্রগুলোতে আপনি ইমিডিয়েট অ্যাকশনে যাবেন। অর্থনীতি পুনরুদ্ধার একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে। অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আপনি সরকারকে কিছু সময় দিতে পারেন, কিন্তু আইন শৃঙ্খলা, যেটা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানুষের বেঁচে থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনি 1 সেকেন্ডও সময় দিতে পারেন না। কিন্তু আমরা তো দেখছি বিএনপি অনেক মানে যেটা পুরনো অনেক চর্চা, সেই জায়গা থেকে ভেঙে বের হয়ে আসছে। আমরা দেখছি তারেক রহমান আগে যেরকম ছিল যে বিভিন্ন ধরনের গাড়ির বহর নিয়ে প্রধানমন্ত্রী চললেন, সেই জায়গা থেকে বের হয়ে আসছেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিক একটা সুস্থির মানুষ, একটা সাধারণ মানুষ, সেটা একটা চেহারা নিয়ে আসা প্রধানমন্ত্রীর, সেই জায়গাটা একটা নতুন ইমেজ তৈরি করতে চাচ্ছে বিএনপি। সেটা তো নিশ্চয়ই সাধুবাদ পেতে পারে। নানা জায়গায় বিএনপি তার এই মানে আপনি অনেকক্ষণ চিন্তা করে অনেক খুঁজে আপনি এটা নিয়ে আসলেন পজিটিভ দিক। আচ্ছা, ঠিক আছে, আপনি যখন এত কষ্ট করলেন, আমি আপনার সঙ্গে এটাতে একমত, একদম। এত কষ্ট যেহেতু আপনি করেছেন খুঁজে, আমি একমত। কিন্তু ওনার এই কুল ম্যান ইমেজ যদি রামিসার মতো 118টা শিশুকে বাঁচাইতো ধর্ষণের কাছ থেকে, ওনার এই কুল ম্যান ইমেজ যদি আমাদের মাজারগুলোকে উন্মুক্ত জনতার হাত থেকে রক্ষা করতে পারত, ওনার এই কুল ম্যান ইমেজ যদি আমাদের IMF আর বিশ্ব ব্যাংকের লোন এনশোর করতে পারতো, IMFটাই বলি এখন যেহেতু IMF নিয়ে অনেক কথা, ওনার এই কুল ম্যান ইমেজ যদি দীর্ঘ 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 5-6 কিলোমিটার লম্বা তেলের লাইন হঠাৎ করে দাম বাড়ানোর সাথে সাথে উধাও না হয়ে ওনার যে বক্তব্য যে তেলের ক্রাইসিস নাই, এটাকেই সত্য প্রমাণ করতে পারত, অর্থাৎ সরকারের এই মিথ্যা দ্বিচারিতা এবং মিথ্যাচার সেটা না হতো, তাহলে আমি এটাকে বলতাম যে হ্যাঁ, এই কুল ম্যান ইমেজটা জনগণের কাজে লাগতেছে। শোনেন, রাজনীতি খুব সহজ জিনিস না ফারহানা। এখানে ইমেজ বিল্ডিংটার সাথে সাথে যদি আপনার সাধারণ মানুষের জীবনে সেটার কোনো পজিটিভ ইম্প্যাক্ট না হয়, তাহলে কিন্তু মানুষ ওই কুল ম্যান ইমেজ খাবে না। কিন্তু সরকার তো দাবি করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকখানি ভালো হয়েছে। আপনি তার সাথে দ্বিমত পোষণ করছেন কেন? এটা তো তার 3 মাস পত্রিকার রিপোর্ট তো সেটা বলছে না। সেটার জন্য তো দায় শুধুমাত্র সরকারকে দেওয়া যায় না। আর কাকে দিব বলেন? বলেন, আমি দেই। আমরা 9 লাখ কোটি টাকা দিয়ে সরকার পুষবো, আর দায় কাকে দিব বলেন? দেই তাহলে। সেই দায় তো একই সাথে আমরা যেটা বলছিলেন আপনি, যে মানুষের মধ্যে আসলে এক ধরনের অস্থিরতা বেড়েছে মানুষের। আপনি কি মানুষকে সেই অ্যাসুরেন্স দিতে পেরেছেন তুমি ন্যায় বিচার পাবে? মানুষকে কি আপনি সেই অ্যাসুরেন্স দিতে পেরেছেন একজন ধর্ষণের শিকার হওয়া ভিকটিমও বিচারের আওতার বাইরে থাকবে না? বরং আমি দেখলাম যে দ্রুত বিচার আইনে, আচ্ছা ধীরে বন্ধু ধীরে, না না, আমরা তো দেখলাম যে রামিসার ক্ষেত্রে সরকারকে মুভ করতে দেখলাম, আমরা বিরোধী দলকে মুভ করতে দেখলাম, দ্রুত বিচার আইনে এই মামলাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখলাম। তো সরকার তো চেষ্টা করছে। Ramisa's incident is a classic example of politicization. একই সঙ্গে এতগুলো ঘটনা ঘটলো, আপনি চিন্তা করেন রামিসার বাসায় ঠিক যেদিন বিরোধী দলের নেতা গেলেন, তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীকেও তার লটবহন নিয়ে সেদিনে যেতে হলো, এবং ভুয়া ভুয়া ধ্বনি শুনে প্রত্যেকেই যার যার গাড়িতে উঠলেন। রামিসার বাবা অসুস্থ হয়ে 2 দিন পর দেখলাম হসপিটালে ঢুকেছেন, সাথে সাথে আবার 2 দল উপস্থিত। কেন? এটা তো সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে প্রত্যেকটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা। 1, প্রধানমন্ত্রী বললেন কয়দিনের মধ্যে জানি বিচার হবে, 1 মাস বা কিছু একটা এরকম টাইম ফ্রেম দিলেন। প্রধানমন্ত্রী টাইম ফ্রেম দিতে পারেন না।
এটা উনি দিতে পারেন না। এটা আবারও আমাকে সেই টোটালিটেরিয়ান স্টেটের কথা মনে করিয়ে দেয়, যেখানে অসীম ক্ষমতাময় সম্রাট ঠিক করেন কার বিচার কতদিন কিভাবে হবে, কার কি শাস্তি হবে। সরি, আমরা সম্রাটের শাসনামলে থাকি না। সো আপনি এগুলো দিয়ে হয়তো জেস্টার দেখাবেন, গুড জেস্টার দেখাবেন, জেন্টলম্যান ইমেজ শো করবেন, এইভাবে আসলে আমাদের ক্ষতবিক্ষত দেশ এভাবে চলবে না। বিরাতে যে জেন্টলম্যান ইমেজটা সেলিব্রেটেড হয়, অ্যাপ্লাউডেড হয়, সেটা বাংলাদেশে হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে কেমন হওয়া উচিত? কাজ কাজ কাজ, আমরা কাজ চাই। আমাদের বহু জায়গায় বহু ক্ষত তৈরি হচ্ছে, এই ক্ষতগুলো সারাইয়ের কাজ চাই। আমি একবারও বলিনি যে 3 মাসের মধ্যে আপনি 0 ক্রাইমে বাংলাদেশকে নিয়ে যাবেন, নো। বাট আমি একটা শক্ত মেসেজ আপনার কাছ থেকে আশা করি। আমি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে যত ব্যস্ত দেখি সংবিধানের ধারা উপধারায় পাণ্ডিত্য জাহির করতে, তত ব্যস্ত দেখি না আইন শৃঙ্খলা ঠিক করতে। এটা আমাকে আহত করে। আন্ডারস্ট্যান্ড? এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, মানে আপনার আলাপে, সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম যে একটা বনলতা এক্সপ্রেস আপনার ব্রাহ্মণবাড়িয়ায় যখন দেখানো বন্ধ করে দেওয়া হলো, আপনি সেখানে প্রতিবাদ করলেন। প্রতিবাদের ফলস্বরূপ আমরা দেখলাম আরেকটা পক্ষ আপনার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলো, আপনার বিরুদ্ধে মানববন্ধন করা শুরু করলো, বললো যে আপনি ধর্ম অবমাননা করছেন। ঠিক কি ধর্ম অবমাননা আপনি করেছিলেন, মানে পেছনের গল্পটা আসলে কি? এটা তো ওনারা বলবে, এই প্রশ্নটা আমি ওনাদের কাছে রেখেছি। আপনার কাছে কি মনে হয় যে? কিছু মনে হয় না, কারণ আমি কোনো ধর্ম অবমাননা করিনি। আমি কোনো ধর্ম অবমাননা করিনি। আর তার চেয়ে বড় কথা, একজন মুসলমান হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার জবাব আমি একজনকেই দেব। জগতের কারো সেই এখতিয়ার নাই আমার জবাব তাকে দেওয়ার, মানে তাকে দিতে হবে, তার সে এখতিয়ারই নাই আমার জবাব। ওয়াই শুড আই? আমার রব একজন, আমার জবাব আমি তাকে দেব। অবমাননা যদি হয়ে থাকে, শাস্তি আমি পাবো, সেই শাস্তি আমাকে আমার রব দেবে। আর এর পেছনে কি আর কোনো রাজনীতি আছে বলে আপনার কাছে মনে হয়? থাকলেও ভালো সময় নেই বের করার। আছে তো বটে, লোকাল বিএনপির ইন্ধন আছে আমার বিরুদ্ধে, লোকাল বিএনপির ফাজলামো আছে। তো এইসব ফাজলামো আলটিমেটলি দলকেই ক্ষতিগ্রস্ত করে। আমি দেখছিলাম যে আপনার যখন এই কর্মকাণ্ড ফেসবুকে মূলত যে দেখেছি যে বিএনপির অনেকেই সেখানে নানা রকম মন্তব্য করছেন, অশ্লীল মন্তব্য করছেন। আমরা দেখছি আপনার সাথে হেরে যাওয়া অন্য আরেকটি দলের যিনি আসলে আপনার সাথে লড়াইয়ে ছিলেন, তারই একটি মন্তব্য আমার চোখে লেগেছে, মানে বাজে রকমের যে বাজে মন্তব্য তিনি করেছেন আপনাকে নিয়ে। সো তার মানে কি এই ধর্ম অবমাননার নামের পেছনে আরেকটা রাজনীতি আছে? সার্টেনলি। আমি যখন চ্যালেঞ্জ করলাম যে তোমরা আমাকে বলো কোনটা ধর্ম অবমাননা, বলো আমাকে, যদিও আমি তাদেরকে জবাব দিতে 1 পয়সা বাধ্য না, আমি জীবনে আমি জবাব দিব না, কিন্তু এটা তো তারা বলতে পারলো না কোনটা ধর্ম অবমাননা। তারা তো বলতে পারলো না। তারা সত্যের সঙ্গে মিথ্যাকে মেশায় এবং জেনে শুনে সত্য গোপন করে। তাদের ব্যাপারে সূরা বাকারাতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। তারা ফ্যাসাদ তৈরি করে, কিন্তু জিজ্ঞেস করলে বলে না আমরা তো শান্তি আনতে চাই। তাদের ব্যাপারে সিরিয়াসলি ওয়ার্ন করা হয়েছে কোরআনে। আপনি কিছুদিন আগে একটা বক্তব্য বলেছিলেন যে একটা গোষ্ঠী বা একটা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়। গোষ্ঠীটা কারা? এই যে যাদেরকে আপনারা দেখছেন, যারা উগ্রপন্থায় বিশ্বাস করে, যারা বিশ্বাস করে বাংলাদেশে তারা যা বলবে সেটাই আইন, সেটাই সবকিছু, যারা ভিন্ন মত, ভিন্নভাবে অন্য মাযহাব তারা বিশ্বাসী করে না, অন্য তরিকা তারা বিশ্বাসী করে না। কিন্তু ইসলাম তো বলে যে যার যার পথ তার তার, যার যার রাস্তা তার তার, এবং প্রত্যেকেই আমার কাছে ফিরবে। কোরআনেই আছে প্রত্যেকে আমার কাছে ফিরবে, আমি ফয়সালা করে দেব তাদের মধ্যে। একদম এই লাইন আমি বাংলা কোরআন অসংখ্যবার পড়েছি, অসংখ্যবার। কিন্তু এরা এত শক্তিশালী হচ্ছে কিভাবে তাহলে এখন? রাষ্ট্রের দেখুন, আমি আপনাকে বলি, শেখ হাসিনা একবার আশা করেছিল এক সময় 13 সালের পরে যে উনি এদেরকে পক্ষপুটের নিচে নিয়ে আসতে পারবেন, মানে ডানার নিচে আনতে পারবেন। সে কারণে উনি কাওমি জননী উপাধিও নিয়েছিলেন, পেয়েছিলেন, লাভ হয়নি 2 পয়সা। তাকে ওনাদের হাতেই পরাজিত হয়ে, লাঞ্ছিত হয়ে চলে যেতে হয়েছে। আর সেখানে তো বিএনপি শিশু। বিএনপি যদি মনে করে ওদের সাথে কম্প্রোমাইজ করে
ওদের সঙ্গে একটু আপোষে আপোষে প্রেম প্রেম মিষ্টি মিষ্টি না না হ্যাঁ হ্যাঁ এভাবে এভাবে টাইম পাস করবে, দে উইল থ্রো দেম আউট ইন মানে কি বলবেন 6 months মেবি। শুধুই কি আসলে একটা রাজনৈতিক দলের শক্তির কারণে এরা শক্তি পাচ্ছে, নাকি আসলে না 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 রাজনীতি এত এত তুচ্ছ করেন না। রাজনীতি শোনেন, রাজনীতির কারণেই এদের বিস্তার লাভ, এদের শক্তি সঞ্চয়, এবং এদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স আপনি লক্ষ্য করবেন যে ধর্ম অবমাননা বলা মানে কতল করে ফেলা যাবে। আমি দীপু দাস সহ আরো অনেক মাইনরিটি কমিউনিটির লোকের কথা জানি যারা ফেসবুক, যারা নিজের নাম লিখতে পারে না, কিন্তু তাদের নামে ধর্ম অবমাননা দিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলা গেছে, ঠিক আছে? এবং রাষ্ট্র এখানে ভয়ের চোটে কথা বলে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে। গ্রামের পর গ্রাম ধর্ম অবমাননা নামে হাসিনার সময় থেকে আরম্ভ হয়েছে জ্বালায় দেওয়া। রামুতে হয় নাই, নাসিরনগরে হয় নাই, কলমাকান্দায় হয় নাই, ঠাকুরগাঁয়ে হয় নাই, কুমিল্লায় হয় নাই, রংপুরে হয় নাই, আপনি কয়টা জায়গার নাম বলতে বলবেন? যশোরে হয় নাই, অভয়নগরে হয় নাই। তার মানে এটা শুধুমাত্র কিছু রাজনৈতিক মানে একটি বা দুটি রাজনৈতিক দলের দায় না, এটা আসলে মানুষেরই পরিবর্তন হচ্ছে, মানসিক গঠনের পরিবর্তন হচ্ছে। ধর্ম উগ্রপন্থা মানে মানুষের গঠনের পরিবর্তন পরে আসতেছে, যখন বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের ভয়ে সারেন্ডার করছে। আমার ব্যাপার একটা কথা আসে, ওবায়দুল মুক্তাদিরকেই আমরা গুনি নাই, তুমি তো কোন ছাড়। এইভাবে কোন সরকার স্ট্যান্ড নেয় নাই। আপনি আমাকে বলেন ঘন্টা পর ঘন্টা মাজার ভাঙা হয় কি করে? সরকার কি চুরি পরে বসে থাকে? কেন সরকার নেয় না? আমি যদি এখন বিএনপির কথা বলি যে তারা তো উদারপন্থার রাজনীতি করতে চায়, মুখে বলে, বিএনপি কি করছে? মুখে বলে, ভিতরে ভয় পায়। কিন্তু এখানেই তাদের ক্যালকুলেশনে ভুল। তারা যদি একটা সভ্য রাষ্ট্র তৈরির নিয়ত না থাকে, শুধু ভোটের হিসাবও থাকে, তারপরেও তাদের উচিত ছিল উদারপন্থার মানুষের সাথে, উদারপন্থা ঠিক ওভাবে না, মানে সকল মানুষের অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা। উদারপন্থা টন্থাও বাদ দিলাম আমি, প্রতিটা নাগরিকের সেফটি সিকিউরিটি এনশিওর করার দায়িত্বটা তাদের নেওয়া উচিত ছিল, যদি তারা শুধু কেবলমাত্র ভোটের হিসাবেও যায়। তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? মানে বাংলাদেশের রাজনীতি আসলে এখন এই বিষয়গুলোকে কিভাবে ডিল করছে আপনার কাছে মনে হয়? বাংলাদেশ এই বিষয়গুলোকে ডিল করছে না। বাংলাদেশের রাজনীতি বিষয়গুলোকে ডিল করছে না। আমরা কোন দিকে যাচ্ছি? সম্ভবত উগ্রপন্থীরা ভেবেছিল যে আমি ভয়েসলেস, ধর্ম অবমাননা শুনলেই কাঁপতে কাঁপতে পড়ে যাব। আমি তো মানুষই না, তোমরা আমাকে আগুন জ্বালায় মারবা, আমার গায়ে মারো মারো, আই এম চ্যালেঞ্জিং ইউ, মারো মারো। কিসের শক্তিতেই চ্যালেঞ্জ দিচ্ছেন? কারণ আমার পিছনে কোনো ব্যাগেজ নাই, আমার কোনো মোহ নাই। না, কিন্তু এদেরকে আপনি ডিল করছেন কিভাবে? এই যে হুমকি ধামকি হেনস্থা, হাউ ইউ ডিলিং দিস? With full courage and honesty. I am accountable to my God only. আল্লাহ ছাড়া আমি কাউকে জবাব দিতে বাধ্য না, কাউকে না। বিশেষ করে ধর্ম সংক্রান্ত বিষয় তো নয়। আমার জবাব আমার মালিকের সাথে, আমার বোঝাপড়া আমার মালিকের সাথে। এটা সেই মালিক যিনি সমুদ্রের ফেনা সমান পাপ মুহূর্তে ক্ষমা করেন। তাহলে জগতের সৃষ্টির 100 ভাগের 99 ভাগ মহব্বত এখনো মালিকের কাছে রয়ে গেছে। এই 1 ভাগ মহব্বত দিয়ে সারা দুনিয়া চলছে, সমস্ত সৃষ্টিকুল চলছে 1 ভাগ মহব্বত। মা হিসেবে আপনার একটা ছোট্ট বেড়ালের, একটা কুকুর মা, তাদের সকলের মহব্বত আপনি এক সমষ্টি করেন, এটা সারা জগতের মহব্বতের 1 ভাগ। আর বাকি 99 ভাগ আমার রবের কাছে। সেই রবকে তোমরা পোট্রে করো এই ভয়াবহ ভাবে। তোমরা আমার রবের কোন চেহারা দেখাও, কোন ইমেজ তোমরা আনো বিশ্বের সামনে আমার রবের? এটা তো আমার রবের ইমেজ নয়। যাক, আমার এই ধর্মে আমার, এটা নিয়ে আমি কারোর সাথে বাহাসে যাইতেই রাজি না। পারলে ঠেকাও আমারে। একেবারে ভিন্ন জায়গায় চলে গেলাম। আসলে ইউ আর রাইট যে ঈশ্বরকে বা যে রবকে সামনে আনা হয়, একটা ভীতি
তৈরি করা হয়, তাকে বলা হয় না যে ওই ওই 99 ভাগ ভালোবাসা আসলে কোথায়, যে মানে যে 99 ভাগ ভালোবাসা নিয়ে তিনি বসে আছেন তার বিরুদ্ধেই আসলে ভয় তৈরি করা হচ্ছে, মানে এদের কাজটাই হচ্ছে আপনি একটা ভয়টা ওয়াক্ত তৈরি করা। নামাজ পড়লেন না, ভাত বন্ধ হয়ে যাবে আপনার, শ্বাস বন্ধ হয়ে যাবে আপনার, শরীরের কলকব্জা কাজ করা বন্ধ হয়ে যাবে আপনার, বছরের পর বছর আপনি আপনার রবকে স্মরণ করলেন না, কিচ্ছু বন্ধ হবে না। তাহলে এই অবমাননার ভয়টা কিসের আসলে? বোগাস বু, আমি এটা না, এই অবমাননার ভয়টা তাহলে কেন দেখানো হয়? মানে কন্ট্রোল করার জন্য, তাদের মত চাপিয়ে দেওয়ার জন্য, আপনাকে ডমিনেট করবার জন্য, আপনাকে চুপ করিয়ে দেবার জন্য, রুবাবা সালানা মাসানা কি কি জানি আছে ওগুলো সহজ করবার জন্য। তার মানে ধর্ম তো রাজনীতি, কেউ কোনোটার থেকে বিচ্ছিন্ন না, বটেই তো, যুগে যুগে ধর্ম দিয়েই তো শাসন করা হয়েছে মানুষকে। তো ধর্মের নামে যা হচ্ছে এখন সেটা আসলে রাজনীতি। ও 100%। আপনি ধর্ষণের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, বলাৎকারের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, খুনের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, দুর্নীতির বিরুদ্ধে রাও করেন না, কোন রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি কানেই শোনেন না, কিন্তু একটা PG-13 শিশুতোষ সিনেমা নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি দেখবেন না। আরে আপনি যে মুভির বাধা দেন, প্রত্যেকের পকেটে পকেটেই তো মুভি আছে। আপনাদের ইয়াং ছেলেরা কি দেখে সেই মোবাইলে, কি দেখে? আর আপনার একটা শিশুতোষ বাচ্চা, আপনাদের যদি মনে হয় এটা গুনাহ, দেখা যাবে না, দেখবেন না। আরে কেউ তো কাউকে টেনে নিয়ে আসতেছে না, দেখবেন না, হয়ে গেল। এই যে অনেকে বলছেন যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এক ধরনের ধর্মীয় উগ্রবাদের উত্থান হলো। অনেকে বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট তো তাই হয়তো এটা এভাবে হ্যান্ডেল করতে পারছে না সরকার, রাজনৈতিক সরকার আসলে সেটা একটা পরিবর্তন হবে। রাজনৈতিক সরকার যখন আসলো তখন অনেকেই রাজনৈতিক সরকারকে একটা পরামর্শ দিলেন যে এই মুহূর্তে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। সেই জায়গায় কি আসলে আপনি ঘাটতি দেখছেন যে এই সরকার আসলে সেই জায়গাটা পারফর্ম করতে পারছে না? এই সরকার পারফর্ম করছে না। দেখুন, সাংস্কৃতিক বিপ্লবটা তো আপনি এক ভোরে উঠে মন স্থির করলেন বিপ্লব করবেন আর বিপ্লব হবে, বিষয়টা এরকম নয়। দীর্ঘদিন ধরে এই যে সফট পাওয়ার বা যেটাকে আমরা শিল্প, সংস্কৃতি, কবিতা, গান, নাটক, এই জায়গাগুলোতে বিএনপির কোনো রকম কোনো পদচারণা আমরা দেখি নাই। হ্যাঁ, সেই স্টার্টিং ফ্রম 90s যদি আমরা ধরি, তাও 90sটাও অত খারাপ ছিল না, বাট স্টার্টিং ফ্রম 2001 আপনি আমাকে বলেন বিএনপি করে এরকম চমৎকার 5 জন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলেন, নজরুল সঙ্গীত শিল্পীর নাম বলেন, দারুণ 5 জন অভিনেতা অভিনেত্রীর নাম বলেন, বিএনপি করে ক্লাসিক কাজ আছে তাদের, নাম করা কিছু মুভি আছে তাদের, পারবেন না, আপনি বলতে পারবেন না আমি জানি। আপনি লেখকের নাম বলেন, দারুণ লেখে, বিএনপি করে সফট পাওয়ার। 5 জন দারুণ, 10 জন দারুণ সাংবাদিকের কথা বলেন আপনি, যাদের কাজ ছাপ রেখে যাওয়ার মতো, বিএনপি করে। হবে না, পারছেন না। এই সফট পাওয়ারের একটা ঘাটতি তো আছে। আর জামাত তো, আমি এটা নিয়ে আর কোনো আলাপ, জামাতের আচ্ছা, আমি যদি এখন রাজনৈতিক দলকে এই দায় না দিয়ে আমি যদি আসতে চাই বুদ্ধিজীবী, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এদের যদি মনে করি যে তাদের আসলে স্টেপ আপ করা উচিত, যে আমার দেশ এখন যে জায়গাটাতে যাচ্ছে সেই জায়গা থেকে মুক্ত করার জন্য আমাদের করণীয় আছে, সেটা কেন ঘটছে না? বাংলাদেশে সবাই এই সংস্কৃতি মনা সমস্ত লোক কিসব সব আওয়ামী লীগ না, আওয়ামী লীগ না, কিন্তু বাংলাদেশে কোনোদিন বুদ্ধিজীবীরা সুবিধাবাদিতার বাইরে কখনো গেছে? আপনি আমাকে বলেন তো। হুমায়ুন আমাদের একটা বই আছে না, যেখানে বলেছে যে মানে কতগুলো প্রফেসর মিলে পাকিস্তান সরকারের পক্ষে সই দিয়ে বসেছিল বিবৃতিতে। সো আমাদের দেশে বুদ্ধিজীবীরা তো কখনোই ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড আপ করে নাই তাদের মত নিয়ে, তাদের কথা নিয়ে, তাদের দাবি নিয়ে। না হলে আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের সময় প্রচুর দুঃশাসন হয়েছে। আপনি একটা মানে স্ট্রং ভয়েস দেখান তো, ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং ভয়েস, যার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, যে কেবলমাত্র পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে দাঁড়িয়েছে, বা 5 জন শিল্পীর কথা বলেন যারা দাঁড়িয়েছে, দাঁড়ায় নাই তো, দাঁড়ায় না। এরা অলওয়েজই চায় ক্ষমতার উচ্ছিষ্ট খেয়ে কোনোভাবে টিকে থাকতে। আওয়ামী লীগের সময়ও চেয়েছে, আর বিএনপির সময় তো ওরা বিএনপিকে ওনই করে না। সো ওরা এখন পুরা
নীরব দর্শকের মতন দেখছে যে বিএনপির ডাউনফল বিএনপি নিজেই সাফার করবে। সো দে আর নাইদার উইথ দেম নর এগেনস্ট। আচ্ছা, সংস্কৃতির জায়গা থেকে একটু রাজনীতির জায়গায় আসি। গণমাধ্যমে দেখা যাচ্ছে যে একটা খবর ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগের আসার আর সম্ভাবনা নেই, আওয়ামী লীগের আসার সুযোগ নেই, আওয়ামী লীগ আসতে পারবে না। বাংলাদেশের রাজনীতিটাকে এখন এই মুহূর্তে কেমন দেখছেন? মানে আসতে পারবে না মানে ওরা কোথায়? ওরা তো আছে, ওরা কোথায় গেছে? রাজনীতি করতে পারবে না। রাজনীতি করছে তো। কোথায়? রাজনীতি মানেই কি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা? না, মাঠে রাজনীতি কোথায়? আর তো দল হিসেবে তো সে নিষিদ্ধ। দল হিসেবে নিষিদ্ধ না, দলের কার্যক্রম নিষিদ্ধ। দলের কার্যক্রম নিষিদ্ধ, হ্যাঁ। তারপরেও তারা ঝটিকা মিছিল করছে, তারা বিশাল বড় বড় ইয়েতে জানা যায় গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, করছে তারা তাদের সুবিধা মতো যতটুকু তারা পারছে ততটুকু করছে। দেখুন, একটা সময় 17 বছর আমাকে এত শুনতে হয়েছে বিএনপি কই, বিএনপি কই, বিএনপির এবার কি হবে, বিএনপি মরে গেল, বিএনপি শেষ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ভাই, বিএনপি মরেও নাই, শেষও হয় না, এখন ক্ষমতায় গেছে, 2/3 মেজরিটি নিয়ে গেছে। সো বাংলাদেশে এই বড় বড় ফোর্সগুলো, আওয়ামী লীগ বিএনপির মতো বড় ফোর্সগুলো, কেউ যদি বলে শেষ হয়ে গেছে, চলে গেছে, নাই হয়ে গেছে, খুব ভুল, খুব ভুল। আপনি তাদেরকে যত চাপে রাখবেন তারা তত শক্তিশালী হয়ে ফেরত আসবে। আমি একটা উদাহরণ দিই। 111 দুই নেত্রী এবং তাদের মন্ত্রী পরিষদ এবং তাদের এমপি সহ যা যা আছে সবাইকে মুছে ফেলার একটা চেষ্টা হয়েছে। ফলশ্রুতিতে দেখা গেছে দুই নেত্রী আরো শক্তিশালী হয়ে রাজনীতিতে ব্যাক করেছেন, তাই না? সো এই দলগুলোকে আপনি আসলে এভাবে নিশ্চিহ্ন করতে পারবেন না, হয় না, হবে না, কখনো হবে না। বিএনপির সময় আমি আওয়ামী লীগের সাংবাদিকদের দেখতাম, খুব খুশি হয়ে যেত আমাকে দেখলেই। কি হবে এখন? বিএনপি টিকবে? এবার কি করবেন? তো হয়েছে না, আজ থেকে 5 বছর পর হয়তো আপনার এই চেয়ারে একজন আওয়ামী লীগের নেতা বসে থাকবে, আপনি প্রশ্ন করবেন এবার বিএনপির কি হবে, বিএনপি কি টিকবে? তার মানে আপনি 5 বছরের সময় দেখছেন আওয়ামী লীগের? জাস্ট একটা র্যান্ডম বললাম, এটা ইট কুড বি এনিথিং। অনেকেই যেমন বলছেন যে আওয়ামী লীগের ফেরা এই মুহূর্তে সম্ভাবনার পেছনে একটা বড় কারণ বলছে যে শেখ হাসিনার নেতৃত্ব, যেহেতু তিনি নেতৃত্ব থেকে সরবেন না, তার পরিবারে কাউকে আসলে নেতৃত্ব দেবেন না, তিনি আসলে এই জায়গাটা থাকবেন। ফলে এটা নিয়ে দলের মধ্যে একদম অসন্তোষ তৈরি হয়েছে, এবং শেখ হাসিনা যদি নেতৃত্বের থেকে আবার দল পরিচালনা করতে চান এখানে, সেটা বিচারের মুখোমুখি না হওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? আমি শেখ হাসিনা সম্পর্কে একটা কথা আজকে আপনাকে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে যাই। সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল শেখ হাসিনা ছাড়া কাউকে নেতা হিসেবে মানবে না। আইদার এটা শেখ হাসিনা হতে হবে অথবা সামওয়ান ডিরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা হতে হবে। ক্লিয়ার উত্তর। ঠিক যেমন বিএনপির কেউ তৃণমূল জিয়া পরিবারের বাইরে আর কাউকে মানবে না। কারণ কি? এইটা কি মনস্তাত্ত্বিক কারণ, আমি এটার মানে গবেষণার দাবি রাখি। এবং যেই দুই নেত্রী নিয়ে আমরা আলোচনা করছি, দুজনেই কিন্তু পলিটিক্সে এসছেন দলেরকে ভাঙনের মুখ থেকে বন্ধ মানে রোধ করবার জন্য। আমি এখন খুব মজা, আমি দুটো বই একসাথে পড়ছি এখন। একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে খালেদা জিয়া, মহিউদ্দিন আহমেদের, একদম দুটোই মোটকা মোটকা বই। আমি শেখ হাসিনা 100 পাতা পড়ি, আবার আমি খালেদা জিয়ার বইয়ে আসি, আবার ওটা 100 পাতা পড়ি, আবার আমি 101 পাতা থেকে শেখ হাসিনা পড়ি। মোটা বই তো, আমি একবার এই বই পড়ছি, একবার এই বই পড়ছি। সো এই দুই নেত্রীর রাজনীতিতে আসা একেবারে গৃহবধূ থেকে, এবং দুজনের কারো ন্যূনতম কোনো পরিকল্পনা ইচ্ছা কিচ্ছু ছিল না রাজনীতিতে আসার। এসেছেন সময়ে, এসেছেন দলের প্রয়োজনে, এসেছেন দলকে ঐক্যবদ্ধ রাখতে। সেই সময় থেকে 45 বছর পার হয়েছে, এখনো বাংলাদেশের রাজনীতিতে দলের প্রধান বলতে এই দুই দল, দুই পরিবারের বাইরে এরা চিন্তা করতে পারে না। এইটার ভালো মন্দ আপনার ভালো লাগতে পারে, মন্দ হতে পারে, দিস ইজ দ্য রিয়ালিটি, আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট। সো এখন এটা ইট হ্যাজ টু বি আইদার শেখ হাসিনা অর সামওয়ান ডিরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা। বাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন, শেখ হাসিনা হ্যাজ অলরেডি প্রুভড হারসেলফ। শেখ হাসিনা নিজ নেতাকর্মীদের কাছে নিজেকে প্রমাণ করেছেন। দীর্ঘ 45 বছর তিনি দলের দায়িত্বে সভানেত্রী হিসেবে, এবং এর মধ্যে তিনি 4 টার্ম, ঠিক সহি এবং ভুল সব রকম নির্বাচনের মধ্যে দিয়ে 4 টার্ম উনি ক্ষমতায় থেকেছেন, এবং নেতাকর্মীদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা তিনি তৈরি করে নিয়েছেন যে অবিসংবাদিত নেতা আওয়ামী লীগের। কেন সাধারণ মানুষ এত ভরসা করে শেখ হাসিনার উপর বা খালেদা জিয়ার উপর?
কিসের ভরসা সেটা? সাধারণ মানুষ না, এটা হচ্ছে তাদের নেতাকর্মীরা, দুই দলের নেতাকর্মীরা। এবং এটা আসলে উপমহাদেশের একটা ট্র্যাডিশন তো আছে যে আমরা পারিবারিক রাজনীতিতে বিশ্বাস করি। কংগ্রেসের দিকে আপনি তাকান কিংবা শ্রীলঙ্কার দিকে আপনি তাকান, পাকিস্তানের দিকে তাকান, সো এটা আছে আমাদের আছে। তবে প্রত্যেকটা দেশে কিন্তু আবার অন্যভাবেও দাঁড়িয়ে যাচ্ছে। ধরুন বিজেপি দীর্ঘ সময় আছে ক্ষমতায়, আমরা দেখেছি পাকিস্তানেও এখন, অবশ্য পাকিস্তান তো আর্মি রুলডি, না আবার আমরা কংগ্রেসকে পড়ে যেতে দেখেছি। সো সুতরাং পরিবর্তন আসছে। আমাদের অনেক বেশি সম্ভাবনা ছিল থার্ড ফোর্স হিসাবে দাঁড়ানোর জন্য, যেই গণঅভ্যুত্থানের পরে যে দলটা দাঁড়ালো এনসিপি, কিন্তু তাদের বুঝে পলিটিক্সে তো পারসেপশন ইজ রিয়ালিটি, সো তাদের পারসেপশনটা তারা খুব পজিটিভ পারসেপশন দিতে পারে নাই। সো সেক্ষেত্রে শেখ হাসিনা যদি নেতৃত্বে থাকেন, আপনার কাছে কি মনে হয় যে এই দলের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে বলে কথা হচ্ছে, বা এই দলটি আর আসতে পারবে না বলে যে আলাপটা এখন শুরু হয়েছে নানা গণমাধ্যমে বা নানা জায়গায়, আপনার কাছে কেন এটা অবাস্তব মনে হচ্ছে? একেবারে অবাস্তব। আপনি দেখুন না, আপনি এই ভোটে যখন দুপুর 2:30 বাজে 3টা বাজে, আমি দ্রুত খবর নিলাম যে ভোটের কাস্টিং কত, পার্সেন্টেজ কত, বলো 38%। আমি তো পুরা মাথায় হাত দিয়ে বসে পড়ছি যে 38% আর ভোটের আছে 1 ঘন্টা, কতই বা হবে, এই অবস্থা কেন? পরে আমি বললাম তুমি অন্য কনস্টিটিউয়েন্সিতে খবর নাও, আমার লোককে বললাম তোমরা অন্য কনস্টিটিউয়েন্সিতে খবর নাও, বললো এইরকমই 38-40 এর বেশি না কাস্টিং এই পর্যন্ত। তাহলে বাকি 60% কারা তারা আপনি বলেন? 1, 2 হলো নির্বাচনের আগে আপনি দেখেছেন বিএনপির নেতারা অনেকেই আওয়ামী লীগকে দোয়া আশীর্বাদ নিয়ে নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে। ফরিদপুরের কথা তো আমার চোখের সামনে ভাসে, জেল থেকে গিয়ে মালা পরে আওয়ামী লীগের নেতাকে নিয়ে আসছে বিএনপির এক নেতা গিয়ে। তো ওই ভোটগুলো কেন মানে কার ঝুড়িতে গেছে? জামাতের ঝুড়িতে তো আর যায় নাই, তো কার ঝুড়িতে গেছে? সুতরাং আওয়ামী লীগকে নিয়ে এগুলো কথাবার্তা বলতে হয়। রাজনীতিতে একসময় আওয়ামী লীগও বিএনপিকে নিয়ে বলেছে, এগুলোকে 2 পয়সা পাত্তা দেয়া বুদ্ধিমানের কাজ না। আওয়ামী লীগের এখন সাংগঠনিক সামর্থ্য আছে মনে করেন? আমি আলতাফ পারভেজকে দেখেছি যে তিনি এই প্রশ্ন তুলেছেন, লেখক গবেষক আলতাফ পারভেজ। আওয়ামী লীগের সামর্থ্যের ব্যাপারে আমি আপনাকে বলি, ছাত্রলীগের একটা মিছিল, আমি এইমাত্র নিউজ দেখছিলাম, ছাত্রলীগের মিছিল উপস্থিতি দেখে সরে গেল পুলিশ। নোয়াখালীতে হচ্ছে এটা, মানে দ্য মিছিল ওয়াজ সো বিগ যে পুলিশ এক পর্যায়ে ওয়াক ওভার দিতে বাধ্য হয়েছে, সরে গেছে ওই জায়গা থেকে। সো এই দলগুলো বড় দল, আওয়ামী লীগ বিএনপি বড় দল। যতদিন পর্যন্ত না তৃতীয় কোনো দল শক্তিশালীভাবে জনগণের কাছাকাছি যেতে পারবে, আমি আবারও বলছি জনগণের কাছাকাছি যেতে পারবে, মানুষের মনে জায়গা করে নিতে পারবে, ততদিন পর্যন্ত এই দলগুলোকে আপনি কি এই যে কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করবেন আর নিষিদ্ধ হবে? কোনোদিনও হবে না, হয় না, এটা এভাবে হবে না। তার নৈতিক শক্তি, আদর্শিক জোর এই দুই দল ইন্টারচেঞ্জেবল অনেকটা। নৈতিক শক্তি, আদর্শের জোর টোরে জায়গা যা বলেন, এগুলো মুখে মুখে দুই দলের মতন করে বলে, আসলে তারা আদতে একই জিনিস। দুই দল মোটামুটি একই জিনিস। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে থার্ড একটা শক্তি যতদিন পর্যন্ত না মানুষের কাছাকাছি যেতে পারবে, আই রিপিট, সিভিল সোসাইটির মধ্যে ঘোরাফেরা নয়, আমি আবারও রিপিট করছি, কেবলমাত্র ইন্টেলেকচুয়ালদের মধ্যে ঘোরাঘুরি নয়, মানুষের কাছে পায়ে হেঁটে, জেলায় জেলায় সফর করে, ইউনিয়নে গ্রামে গ্রামে সফর করে, আমার বাবারা যেভাবে আওয়ামী লীগ গুছিয়েছিল হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, সেইভাবে যতদিন পর্যন্ত না আরেকটা দল হেঁটে 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 নিজেদেরকে গড়ে তুলতে পারবে। ওই কর্পোরেট হাউস থেকে 100 কোটি টাকা আসলো আর একটা ঝলমল অফিস নিলাম, ওইভাবে হবে না বাবা। পায়ে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দল গঠন করতে হবে। যদি সেটা কোনো দল করে উঠতে পারে তাহলে হবে। আর বামদের সাথে, মানে বামদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে তাদের মধ্যে অনেস্টি ছিল, আদর্শ ছিল, কিন্তু জনবিচ্ছিন্ন। আমি এত স্নব আমি আর কোনো দলে পাই নাই। বামদের মধ্যে আমি যে নাকুচু ভাব এবং ব্রাহ্মণ একটা অ্যাটিটিউড লক্ষ্য করি, বরং ব্রাহ্মণ অ্যাটিটিউড আসবে বর্জুয়া দলগুলোর মধ্যে। বর্জুয়া দলের নেতা কর্মীরা বরং অনেক ডাউন টু আর্থ, অনেক টু দ্য পিপল, প্রো পিপল দেন বামরা তো একজন বিরাট মানে হব লবস রুশো হয়ে বসে রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে সাথে রাজনীতি হয় না। সেক্ষেত্রে রুমি ফারহানা, অনেকেই বলছেন যে আপনি একটা নতুন রাজনৈতিক দল আনতে চাচ্ছেন। অনেকেই বলছেন যে বিভিন্ন দল ভেঙে বের হয়ে এসছেন, কিছু তরুণ নেতা, তাদের সাথে আপনি একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আমি রাজনীতি করছি,
আমি রাজনীতি করব। এখন আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় ওই পোর্শনটা আমার হাতে না, আমার নসিব আমার হাতে না। আপনার মানে আমাদের কারোর ভাগ্য পরিকল্পনা তো থাকে, এই মুহূর্তে আমি আসলে ওরকম কিছু ভাবছি না। দেখা যাক, স্বতন্ত্রই থাকবেন, স্বতন্ত্র থাকবো, একলা হাঁটবেন। একলা হাঁটবো, দেখা যাক আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। কিছু প্রতিশ্রুতিশীল রাজনীতি করতে চায় ছেলেমেয়েরা, আপনার সাথে আসতে চায়, তাদের জন্য আপনার বার্তা কি? নিজের কাছে সৎ থাকো, মানুষের কাছে সৎ থাকো। মানে আপনি সাথে যাচ্ছেন না? এক একটা নদীর উৎস মুখ আলাদা, কিন্তু তারা তো একসাথে গিয়ে মেলে একটা না একটা সময়। সেই সময়টা যখন আসবে তখন হয়তো আমরা একসাথে আবার মিলবো। আচ্ছা, সো সেটা কি নতুনদের সাথে না পুরনোদের সাথে? আমি একদম, বিশ্বাস করেন, আমি ভবিষ্যৎটা না কখনো নিজের হাতে নেই না, এটা আল্লাহর হাতে। এটা এখানে আমার কোনো শেয়ার নাই। আমি আমারটা বলতে পারি। আমি এইটুকু, আপনি বলেছেন আমি ইয়াংদের প্রতি আমার কি কথা থাকবে, নিজের প্রতি সৎ থাকো, চিন্তার প্রতি সৎ থাকো, মানুষের প্রতি সৎ থাকো। এই সততা নট ইন টার্মস অফ মানি অনলি, বাট ইন টার্মস অফ ইয়ার ইন্টিগ্রিটি, ইয়োর পলিটিক্যাল ইন্টিগ্রিটি। সব কিছু যা বিশ্বাস করো সেটা বলো, সাহসের সাথে বলো। সেটা ভুল হতে পারে, কিন্তু তুমি যদি সেটাতে বিশ্বাস রাখো সেটা সাহসের সাথে বলো। শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমি কিছুদিন আগে আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, চট করে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে আপনাকে বললো যে আমাদের জেনারেশনে ইউ আর লাইক ব্যাডি। সো এই ব্যাডির অর্থটা আপনার কাছে কিভাবে গিয়েছে? মানে এক একজনের কাছে মেসেজটা এক এক রকম ভাবে গিয়েছে। এই জেনজিদের কাছে আপনি আসলে কোন ব্যাডি, ব্যাডি অর বেডি? আমার মনে হয় ওরা আমার সাহসিকতাটা পছন্দ করে। আমাদের জেনজি কিন্তু অত্যন্ত সাহসী এবং তারা ওয়েল ইনফর্মড। আপনি তাদেরকে গাঁজাখুরি দিয়ে ভোলাতে পারবেন না, যেটা আমি এই বর্জুয়া দলগুলোর মধ্যে লক্ষ্য করি। বিএনপির মধ্যে এখন যেহেতু বিএনপি ভিজিবল, বিএনপির মধ্যে আমি দেখি গাঁজাখুরি দিয়ে বাচ্চাদেরকে, মানে ইয়াং জেনারেশনকে ভুলায় দেওয়া। হ্যাঁ, আমার মনে হয় দে আর ভেরি ভেরি ওয়েল ইনফর্মড এবং এভরি ইনফরমেশন ইজ জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। আপনি গুগল যান, আপনি এআই যান, আপনি মানে আমি মুহূর্তে সব হাতের, ইটস উইদিন ইউর ফিঙ্গার টিপস। সো আমার মনে হয় যে ওরা খুব ওয়েল ইনফর্মড অ্যান্ড দে আর ভেরি কারেজিয়াস। আমি ভারতের ককরোচ জনতা পার্টির কথা এখানে বলতেই চাই। হ্যাঁ, সো যাদেরকে আমরা এক সময়, মানে ক্ষমতাসীন মানুষরা, সেটা বিচারক হতে পারেন, সেটা মন্ত্রী হতে পারেন, একসময় মনে করতো গাড়ির পেছনে দৌড়ানোই তাদের কাজ। না, তারা কিন্তু দে হ্যাভ আ ভয়েস অ্যান্ড আই স্যালিউট দ্যাট। একেবারেই। সেখান থেকেই কি আপনি, শেষ করছি এই প্রশ্নটা দিয়ে, আপনি কিছুদিন আগে বলেছিলেন যে সরাইলে দীর্ঘদিনের একটা সিন্ডিকেটের চর্চা রয়েছে, আপনি সেটা ভেঙে দিতে চান। বাংলাদেশের রাজনীতিতে সিন্ডিকেট তো শুধু বক্তব্য দিয়ে ভাঙা যায় না। সো আসলে কি পদক্ষেপ আপনি নিচ্ছেন? আপনি আমার এলাকায় একদিন আসেন, আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো। সবাইকে নিয়ে তো যাইতে পারবো না যারা আমার দর্শক। অনেক কিছু আমি ভেঙে দিয়েছি। যেমন কিছু মানুষের হাতে সরাইল সদরটা জিম্মি ছিল, এবারে নির্বাচনে তারা জিরো হয়ে গেছে, কমপ্লিটলি জিরো, বাসায় বসে গেছে। কিছু মানুষের ব্যাপারে মনে করা হতো তাদের যে কোনো অন্যায় চুপচাপ মানুষ মেনে নেবে। ধরুন খাল ভরাট করে ফেলা, বাড়ির সামনের পাশে খাল, দীর্ঘদিনের প্রতাপ ছিল, আওয়ামী লীগের সাথে সমঝোতা ছিল ভেতরে, খাল ভরাট করে দোকান বসিয়ে দিয়েছিল, সব ভেঙে চুরে খালের জায়গায় নিয়ে করে ফেলেছি। সো যাদেরকে মনে করা হতো তাদের ইশারা ছাড়া কেউ সরাইলে ঢুকতেই পারবে না, দে আর নাও জিরো। সো আমি মনে করি যেই মানুষের মধ্যে সততা নাই, হি ইজ আ পপেট টাইগার। পপেট টাইগারকে ভেঙে ফেলা 1 সেকেন্ডের ব্যাপার। সো আপনি তাদের ভেঙে ফেলছেন। এটা প্রকৃতির নিয়ম, এভাবেই হবে, এভাবেই হয়। আপনি যেভাবে সরাইলের সিন্ডিকেট ভেঙে ফেলছেন বলছেন, আশা করবো নিশ্চয়ই রাজনীতির আরো অনেক সিন্ডিকেট আপনি সামনের দিনে ভেঙে ফেলতে পারবেন রুমিন ফারহানা, ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুস্থ রাজনীতির চর্চার কথা বলছিলেন রুমিন ফারহানা। সামনের দিনের রাজনীতি ঠিক সেরকম সুস্থ রাজনীতিরই একটা অংশ হয়ে উঠুক, সেই দিনটির অপেক্ষায় আমরা অন্তত যারা সাধারণ মানুষ আছি তারই আশা করতে থাকি লম্বা সময় ধরে। সব সময় পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।